শুভ সন্ধ্যা। সন্ধ্যা কি হয়েছে না এখনো বিকেল আছে? যাই হোক, শুভেচ্ছা সকলকে। ভেতর থেকে বোঝা যাচ্ছে না। হাসান হাফিজুর রহমান, আমার জন্ম জামালপুরে, আমি জামালপুরের সন্তান, এবং হাসান হাফিজুর রহমানের জন্ম জামালপুরে। আমি বলি জামালপুরের সূর্য সন্তান। একটি জায়গায় বহু সন্তান জন্ম হয়, কৃতি সন্তানের জন্ম হয়, সুসন্তানের জন্ম হয়, কিন্তু সূর্য সন্তান কিন্তু হাতে গোনা একজন বা দুজন হয়, এটা আমি মনে করি। এবং আমি ওইভাবেই নির্ণয় করি, ওইভাবেই বিশ্বাস করি। আমি কাউকে বলি কৃতি সন্তান, কাউকে বলি সুসন্তান, এবং একজনকে বলি ওই এলাকার সূর্য সন্তান। হাসান হাফিজুর রহমান জামালপুরের সূর্য সন্তান, বাংলাদেশের সুসন্তান। হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট কথাশিল্পী আতা সরকার। আরও উপস্থিত আছেন এখানে কবি মজিদ মাহমুদ, যিনি নজরুল গবেষক এবং বহুবিধ ওনার পদচারণা সাহিত্যে, মূলত উনি কবি গবেষক। মঞ্চে উপস্থিত আছেন আরেকজন গবেষক, বাংলা সাহিত্য নিয়ে যিনি আদ্যপান্ত চষে বেড়াচ্ছেন বাংলা সাহিত্যের আনাচে কানাচে। উনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ কাহালি। মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, উনিও একজন লেখক, গবেষক, দীর্ঘদিন গণগ্রন্থাগার অধিদপ্তর অর্থাৎ শাহবাগে, যেটাকে আমরা সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি বলতাম, এখানে উনি কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন শেষ সময়ে উনি ওই গ্রন্থাগারের উনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিল্লুর রহমান, যার অনেক প্রকাশনা রয়েছে, অনেক বই রয়েছে, অনেক সম্পাদিত খুব ভালো ভালো গ্রন্থ রয়েছে। মঞ্চে উপস্থিত আছেন হাসান হাফিজুর রহমানের একমাত্র কন্যা এশা হাসান মুন্নি। মঞ্চের সামনে অনেকেই উপস্থিত আছেন। এদের ভেতরে যারা বিশিষ্ট জনের ভেতরে যে কজন উপস্থিত আছেন, যাদের আমি চিনি, তাদের একটু আমি একটু সম্বোধন না করলে আমি মনে করব ছোট হয়ে যাব। এদের ভেতরে আছেন মীর আনিসুল হাসান কবি এবং জামালপুরের সুসন্তান। মঞ্চে সামনে আরও যারা বসে আছেন, এদের ভেতরে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষকতা করেন। দর্শক সারিতে আরও বসে আছেন যিনি একজন জামালপুরের মেলান্দাতে দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। উনি যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অর্থ। সম্প্রতি উনি এখন অবসরকালীন ছুটিতে চলছেন, যেটাকে আমরা PRL বলি, আব্দুর রেজ্জাক শেখ। আরও অনেকেই আছেন, আমি সকলকে আমি বললাম যে যারা, এবং এদের ভেতরে একটি যোগসূত্র হচ্ছে যে আমরা যার অনুষ্ঠানে এসেছি জামালপুরের সূর্য সন্তান, এবং আমি যাদেরকে বললাম এদের ভেতরে জিল্লুর রহমান এবং মজিদ মাহমুদ ছাড়া আর বাকি সকলেই জামালপুরের সুসন্তান। আমার গর্ববোধ হচ্ছে যে ওই জামালপুরে আমার জন্ম। এবার আসা যাক, মঞ্চে যারা বসে আছেন এবং আমার সামনে যারা বসে আছেন, সকলকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এইরকম একটি অনুষ্ঠানে শুধুমাত্র কবি হাসান হাফিজুর রহমানের স্মরণে, হাসান হাফিজুর রহমানকে শ্রদ্ধা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকাল দেখা যাচ্ছে এই ধরনের নিরেট যেগুলো বুদ্ধি চর্চার আলোচনা হয়, এখানে দর্শক সচরাচর খুব কম দেখা যায়। দর্শক যায় গানের অনুষ্ঠানে, দর্শক যায় মঞ্চ নাটকে ইত্যাদি, কিন্তু আপনারা কষ্ট করে হাসান হাফিজুর রহমানের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আসি হাসান হাফিজুর রহমানের সম্পর্কে কিছু আমি বলতে চাই। আমি পূর্বের দিকে তাকাচ্ছি। হাসান হাফিজুর রহমান এদেশে এত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আসুন ভাষা আন্দোলনের কথায় আসি। ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন হলো ইতিহাসে একটি চিহ্ন পড়ে গেল আন্তর্জাতিকভাবে, যে ভাষার জন্য লড়াই করেছে একটি জাতি, সেটা বাঙালি জাতি। সেই জাতি কোথায়? পূর্ব পাকিস্তানের।
পৃথিবীর আর কোথাও ভাষার জন্য রক্ত দেয়নি। এই পূর্ব পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তান ছিল বলে আমি বলছি, এখন তো বাংলাদেশ। সেই ভাষা আন্দোলনের পরে ভাষা আন্দোলনকে নিয়ে 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম যে সংকলনটা করেছিলেন, যার মার গলার যে হার ছিল, চেন যাকে বলি, সেটি বিক্রি করে নিয়ে এসে জামালপুরের এই সূর্য সন্তান, যার জামালপুরে তার মামার বাড়িতে জন্ম, জামালপুরের মিয়াপাড়া মিয়া বাড়িতে, কিন্তু তার পৈতৃক বাড়ি হচ্ছে জামালপুর থেকে বহু দূরে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে। এবং এটি একটি মানে নদী ভাঙ্গন এলাকা। এই এলাকার মানুষ দরিদ্র সীমার নিচে থাকে, নদী ভাঙ্গন, এই ছিন্নমূল বেশি এই এলাকা। সেখান থেকে উঠে এসে হাসান হাফিজুর রহমান এত কিছু করেছেন। ইতিহাসের পাতায় উনি নিজের নাম লেখার জন্য করেননি, নিজের ভেতর থেকে দায়িত্ববোধ থেকে করেছেন। পয়সা লাগবে, পয়সা নাই, মার কাছে গেছে, মা আমি একটা কিছু করব, কি দিবে? প্রভাবশালী। কিন্তু সব কিছু তো আমাদের এই সমাজে কি করে বাবারা সব নিয়ন্ত্রণ করে। বাবার কাছে ছেলেরা সচরাচর এত তাড়াতাড়ি অ্যাক্সেস পায় না, বলতে পারেন, মার কাছে পায়। মার কাছে বলছে, মা গলার চেনটা খুলে দিয়ে দিয়েছে, যা বাবা এটা বিক্রি করে তুই যা কিছু কর। এইটা বিক্রি করে উনি প্রথম 21শে সংকলন সম্পাদনা করলেন এবং প্রকাশনা করলেন। 21শে ফেব্রুয়ারি 21শে প্রথম সংকলন, সেই হাসান হাফিজুর রহমান। তাহলে তার অবদানটা সেই 52 থেকে শুরু হলো, ভাষা আন্দোলনের পটভূমি থেকে শুরু হয়ে গেল, এ দেশের ইতিহাসের সাথে তার নাম যুক্ত, তিনি নাম যুক্ত করতে চাননি, শুরু হয়ে গেল। এরপরে ধাপে ধাপে এই বাংলাদেশে যত আন্দোলন হলো, যা হলো, প্রত্যেকটার সাথে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার আপন সহোদর 2 ভাই মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছে, উনিও মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলেন। দেশ স্বাধীন হলো, সরকারি পৃষ্ঠপোষকতায় পত্রিকা দৈনিক বাংলা, উনি সম্পাদনার দায়িত্ব নিলেন, উনি সম্পাদক ছিলেন সাংবাদিক হিসেবে। এরপরে কি হলো? এরপরে হলো মুক্তিযুদ্ধ হয়ে গেছে, মুক্তিযুদ্ধ প্রায় 10 বছর পার হয়ে গেছে মুক্তিযুদ্ধের সময়, কিন্তু সঠিক ইতিহাস, সঠিক যে মুক্তিযুদ্ধের যে ইতিহাসটি, এইটি কোথাও লিপিবদ্ধ হচ্ছে না। যে যার মতো যেখানে পারে, আমি মুক্তিযুদ্ধ করেছি আমার মতো আমি ইতিহাস তৈরি, ইতিহাস তো তা হয় না। তখন সরকারিভাবে হাসান হাফিজুর রহমান সরকারকে টোকা দিল, এটা করা দরকার। ততদিনে যে সরকারের যে রাজনৈতিক দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই রাজনৈতিক দল ক্ষমতায় নেই, যে ক্ষমতায় আছে তাদের বলল, তারা তখন যিনি মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, উনি তখন হাসান হাফিজুর রহমানের এই বিষয়টি উনি খুব মানে কি বলবো, মানে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনে তৎক্ষণাৎ উনি ব্যবস্থা নিলেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন উনি প্রজেক্ট করলেন। সেই প্রজেক্টের প্রধান হিসেবে হাসান হাফিজুর রহমানকেই বললেন যে আপনি এই প্রজেক্টের পিডি হতে হবে, কারণ আপনি যেহেতু কনসেপ্ট, আপনি যেহেতু আমাকে বলেছে, আপনাকে ছাড়া এটা কাউকে দিলে এটা ভেস্তে যাবে, পড়তে পারবে না। উনি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল, উনি একজন সেক্টর কমান্ডার ছিল, মহামান্য একজন রাষ্ট্রপতি, ওনার কাছে। তারপরে ওনাকে এটা দায়িত্ব দিল, উনি নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করলেন এবং দায়িত্ব পালন করে যতগুলো খণ্ড করার কথা ততগুলো করতে পারে। এবং ওনার সহযোগী হিসেবে উনি বেছে নিলেন সবচেয়ে ওনার কাছের লোক, ওনার মামাতো ভাই, উনি একজন লেখক, উনি একজন কবি, সৈয়দ ইমামুর রশিদ, যাকে ডাক নামে ফরিদ স্যার বলতো। উনি জামালপুর আশেক মাহমুদ কলেজের উনি শিক্ষকতা করতেন এবং স্বাধীনতার পরে উনি ন্যাপ থেকে জামালপুর পৌরসভা, প্রথম শ্রেণী পৌরসভা, এই পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এই হাসান হাফিজুর রহমানের মামাতো ভাই সৈয়দ ইমামুর রশিদ। উনি কবি, গল্পকার। ওনার একটি মুক্তিযুদ্ধের উপরে একটা চমৎকার একটি গল্প গ্রন্থ আছে, শঙ্খ মাছের চাবুক, মুক্তিযুদ্ধের গল্প গ্রন্থ, সৈয়দ ইমামুর রশিদের কথা বলছি। এবং সৌভাগ্য বলেন, দুর্ভাগ্য বলেন, যাই বলেন না কেন, এই বইটি 1993 সালে আমি সর্বপ্রথম প্রকাশ করি। শঙ্খ মাছের চাবুক, মুক্তিযুদ্ধের গল্প গ্রন্থ, সৈয়দ ইমামুর রশিদের লেখা। এরপরে আসেন ওই গ্রন্থের যিনি প্রচ্ছদ করেছেন জামালপুরের আরেক সুসন্তান শিল্পী বীরেন সোম। বীরেন সোম ওই বইয়ের প্রচ্ছদ করে দিয়েছেন। সৈয়দ ইমামুর রশিদের 2টি গ্রন্থ বের হয়েছে, আরেকটি গ্রন্থ বের হয়েছে কবিতা, কাব্যগ্রন্থ। প্রথম ওনার মুক্তিযুদ্ধের গল্প গ্রন্থ শঙ্খ মাছের চাবুক, এরপরে কাব্যগ্রন্থটা। এবং ওই কাব্যগ্রন্থের আবার প্রচ্ছদ করে দিয়েছেন ওনার আবার শৈশবের বন্ধু ছিল
এই উপমহাদেশে না বিশ্বের একজন বিখ্যাত চিত্রশিল্পী গণেশ হালই, যার জন্ম জামালপুরে, 47-এ ভারতে চলে যান এবং হাওড়া স্টেশনে যে উনি 2 বছর ছিলেন এবং ওনার স্থায়ী ঠিকানা আজ পর্যন্ত লেখেন গণেশ হালই, 3 নাম্বার প্ল্যাটফর্ম হাওড়া স্টেশন, এটা তার স্থায়ী ঠিকানা। সেই গণেশ হালই এই বিশ্বের একজন বাঙালি চিত্রশিল্পীদের ভিতরে বিখ্যাত চিত্রশিল্পী, ভারতের খুবই নামকরা একজন শিল্পী। ওই গণেশ হালই সৈয়দ ইমামুর রশিদের বাল্যকালের বন্ধু ছিলেন। ওনাকে বললেন যে তুই আমাকে একটা ছবি পাঠা, আমার কাব্যগ্রন্থের করব, প্রচ্ছদ করব। ইতিমধ্যে উনি ওনার সংগ্রাম চাবুক বই পাঠিয়েছে এবং এটা দেখে গণেশ হালই বীরেন সোম করেছেন, ভূয়সী প্রশংসা করেছে ওই প্রচ্ছদটা দেখে, শিল্পী বীরেন সোমের প্রচ্ছদটা দেখে। আসলো ওই বইটি প্রকাশের দায়িত্ব আসলো। ওইটি আমি প্রকাশনা সংস্থা থেকে করিনি, কিন্তু বইটি প্রোডাকশনের টোটাল দায়িত্ব আমার উপরে ছিল, আমি ওটা করে দিয়েছি। কারণ গণেশ হালই শুধু একটা পেন্টিং পাঠিয়েছে, অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল, কিন্তু ওইটাকে প্রসেস করার দায়িত্ব ছিল আমার। আমি কেন এইগুলো বললাম? কারণ হাসান হাফিজুর রহমান একাই না, তার সহোদর 2 ভাই মুক্তিযুদ্ধে শহীদ এবং তার আপন মামাতো ভাইও এদেশের এত কিছু অবদান রেখেছে। তারপরে আমি একদম শেষ করে দেব, জাস্ট আমি আর 120 সেকেন্ড বলবো, অর্থাৎ 2 মিনিট, 120 সেকেন্ড, এর বেশি বলবো না। হাসান হাফিজুর রহমানের এই প্রজেক্টে শুরু করলো এবং এটি একটি কালজয়ী কাজ করে গেল। আমি মনে করি বর্তমান সরকার এই যে হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে সম্পাদনায় যে গ্রন্থটি করলো মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন, সেটিকে নিয়ে আরো কাজ করা দরকার। এটা মানুষের মাঝে এইটি বিলিয়ে দেওয়া দরকার, এটাকে প্রচার করা। কেন প্রচার করা দরকার? যখন যে ক্ষমতা আসে তখন মুক্তিযুদ্ধের উপরে সে তার মতো ইতিহাস তৈরি করার চেষ্টা করে, কিন্তু এই যে খণ্ডগুলো যদি কেউ দেখে বা সরকার যদি এদিকে নজর দেয় তাহলে তার মতো করে হবে না, এদিকে নজর দেওয়া দরকার। আর শেষ পর্যায়ে আমি বলছি, হাসান হাফিজুর রহমানের জন্মদিন মৃত্যুদিন রাষ্ট্রীয়ভাবে কেউ পালন করে না, কোনো সরকারই পালন করে না। এই কথাটি আমার ভেতরে একবার পীড়া দিল, সেটা হচ্ছে 1997 সালে জামালপুরে 1997 সালে হাসান হাফিজুর রহমান জন্ম বার্ষিকী উদযাপন পরিষদ করা হলো, যেটার আমি ছিলাম যুগ্ম সম্পাদক না, এটাকে বলে যুগ্ম আহ্বায়ক। আর আহ্বায়ক হিসেবে ছিল হাসান হাফিজুর রহমানের আপন ভাতিজা জিয়াউর রহমান সনেট। উনি ফ্যামিলি, তখন আমার এশা হাসান মুন্নি, হাসান হাফিজুর রহমানের একমাত্র কোনো আমার পরিচয় ছিল না। আমি শ্যামলীতে জিয়াউর রহমান সনেটের কাছে গেলাম যে এইটি করা দরকার, হাসান হাফিজুর রহমানের নাম এত নীরবে নিভৃতিতে থাকতে পারে না, জামালপুরে আসেন একটি করেন। তখন জিয়াউর রহমান সনেট আমাকে বলল, তাহলে বাবু, উনি আমার সিনিয়র, আমাকে বলল বাবু তাহলে তুমি জয়েন্ট কনভেনারও, আমি কনভেনার করব। চলে গেলাম কবি শামসুর রহমানের বাসায় শ্যামলীতে, যে আমি বললাম রহমান ভাই আপনার এরকম একটা অনুষ্ঠান, উনি তখন অসুস্থ, আপনি যেতে পারবেন? বললো যে হ্যাঁ হাসান ভাইকে নিয়ে করবে, অবশ্যই যাব, করা দরকার। সেই জামালপুরে কবি শামসুর রহমান উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে হাসনাত আব্দুল হাই বিশিষ্ট কথাশিল্পী, এবং ওই সময় উনি এলজেডি মন্ত্রণালয়ের সচিব ছিলেন, সিনিয়র সচিব, উনি উপস্থিত ছিলেন ডক্টর রফিকুল ইসলাম বিশিষ্ট নজরুল গবেষক, উপস্থিত ছিলেন কবি ত্রিদীপ দস্তিদার, দিয়ে আমরা এই অনুষ্ঠান করলাম। হ্যাঁ, এই যে বিষয়টা, কেন আমি এই কথাটা বললাম, যে হাসান হাফিজুর রহমানকে নিয়ে দীর্ঘদিন ধরে আমিও কাজ করছি। আপনাদের বলবো যে হাসান হাফিজুর রহমান এত খেলা না, তাকে নিয়ে কিছু কাজ করা দরকার। আর আমি এখান থেকে গত বছর এই হাসান হাফিজুর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠান আয়োজন করেছিল, সেইখানেও প্রধান অতিথি হিসেবে জনাব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন, এবং নজরুল ইসলাম খানের আমি একটি ইন্টারভিউ নিয়েছিলাম, হয়তো আজকে দেখানো হবে। সেই ইন্টারভিউতে নজরুল ইসলাম খান বলেছিল, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে হাসান হাফিজুর রহমান সম্পর্কে আমরা একটি গবেষণা সেল গঠন করব, একটি ইনস্টিটিউট করব। আমি এই মুহূর্তে একটি প্রস্তাব রাখতে চাই, সেটি হচ্ছে যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জামালপুর জেলা পরিষদের অর্থায়নে ইসলামপুরে কবি হাসান হাফিজুর রহমান পাঠাগার এবং হাসান হাফিজুর রহমান অডিটোরিয়াম এবং হাসান হাফিজুর রহমান জাদুঘর, হাসান হাফিজুর রহমান জাদুঘর, এই 3টি একই কমপ্লেক্সে করা সম্ভব। এবং এই সম্ভবটাকে যেহেতু নজরুল ইসলাম খান আজকেও প্রধান অতিথি, শারীরিক অসুস্থতার জন্য উনি উপস্থিত হতে পারেননি, কিন্তু উনি কথা দিয়েছেন। আমরা মনে করি যে সকলে মিলে আমরা যদি কাজ করি, এখানে আতা সরকার আছেন, জামালপুরের বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় পর্যায়ে যার অবস্থান,
কথা সাহিত্যিক হিসেবে আমি মনে করব যে আতা সরকারকে বলবো, আপনার নেতৃত্বে হোক, কারো নেতৃত্বে হোক, আসুন আমরা অন্ততপক্ষে এই জিনিসটি বাস্তবায়ন করি। ইসলামপুরে হাসান হাফিজুর রহমান একটি কমপ্লেক্স হবে, যার ভিতরে 3টি জিনিস থাকবে, অন্ততপক্ষে ওই জায়গায় একটু থাকুক। আর এখানে ঢাকাতে অনেক কিছু সম্ভব, যেটা পরবর্তীতে আরো পদক্ষেপ নেবে, চিন্তা করা যাবে। এত বিস্তারিত আমি আর বলতে চাচ্ছি না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই হাসান হাফিজুর রহমান সম্পর্কে আপনারা এই এতক্ষণ আমার কথা শুনলেন। হইতে পারে আমার কথা কোনো কাজে আসবে না, কিন্তু এতটুকু হবে যে একটি আন্দোলন তৈরি হতে পারে কিছু করার জন্য। সকলকে ধন্যবাদ।